আসসালামু আলাইকুম। প্রান্সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিংয়ে সকলকে আমন্ত্রণ। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া কিংবা লিওনেল স্কালোনিরা আর্জেন্টিনাকে 2022 বিশ্বকাপ জিতিয়েছে, কিন্তু এই দলটার পেছনে আরও একজন মাস্টার মাইন্ড ছিলেন, মাস্টার ট্যাকটিশিয়ান ছিলেন, যিনি কোনো ফুটবলার না, তিনি কোনো কোচ না, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার নাম মাতিয়াস মান্না। তিনি মূলত আর্জেন্টিনার এই দলটার পারফরম্যান্স অ্যানালিস্ট। এক্স্যাক্টলি, আর্জেন্টিনা এই শিক্ষকের মেধাটাকে ব্যবহার করেছে, তারা বিশ্বকাপ জিতেছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য একটা অনেক বড় শিক্ষার জায়গা হতে পারে, কারণ বাংলাদেশে আমরা এই প্রফেশনগুলোর আসলে কোনো ভ্যালু করি না। মাতিয়াস মান্নার ব্যাপারে ছোট্ট একটা এক্সাম্পল দিই। বিশ্বকাপ ফাইনালের আগে, 2022 বিশ্বকাপ ফাইনালের আগে মাতিয়াস মান্না একটা বিষয় খেয়াল করলেন যে ফ্রান্সের রাইট ব্যাক পজিশনটা কিংবা রক্ষণের ডান দিকের পজিশনটা খুব উইক। তিনি সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করে লিওনেল স্কালোনিকে নির্দেশনা দিলেন যে আনহেল ডি মারিয়াকে বাম পাশ দিয়ে খেলানোর জন্য। আর্জেন্টিনার বাম পাশ মানে ফ্রান্সের ডান পাশ, এবং ম্যাজিকটা কাজ করলো। আনহেল ডি মারিয়া কিন্তু ওই জায়গাটা থেকেই আলটিমেটলি ম্যাজিক্যাল ট্রিকটা গড়ে দিয়েছিলেন, এবং ফাইনাল ম্যাচে আনহেল ডি মারিয়া বাম পাশ থেকে খেলার পেছনে অন্যতম বড় কারিগর কিন্তু এই মাতিয়াস মান্না, যিনি কোনোদিন আসলে ফুটবলটা খেলেন নাই। বাংলাদেশে সত্যি কথা বলতে যখন কোনো বিশ্লেষককে আমরা দেখি বা কোনো বিশ্লেষণের প্রসঙ্গ আসে, একটা প্রশ্নই আসে, তুমি জীবনে কি খেলেছো, কি তোমার ব্যাকগ্রাউন্ড। বাট ওয়ার্ল্ড অনেক এগিয়ে গেছে ভাই, মানুষ চাঁদে চলে গেছে, আমরা এখন পর্যন্ত এরকম ছোট ছোট টপিক নিয়ে পড়ে আছি। এনিওয়েজ, মাতিয়াস মান্নাকে নিয়ে যদি আমরা কথা বলার চেষ্টা করি, তাহলে তিনি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তিনি রোজারিও ইউনিভার্সিটি থেকে, তার পড়াশোনার সাবজেক্টটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন কিংবা সামাজিক যোগাযোগ। এই বিষয়ে তিনি স্নাতক করেছেন এবং ডিজিটাল কমিউনিকেশনে তিনি স্নাতকোত্তর করেছেন। এরপরে তিনি ওই ইউনিভার্সিটি অর্থাৎ রোজারিও ইউনিভার্সিটিতেই তিনি ডিজিটাল মিডিয়া এবং কমিউনিকেশনের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। তবে 2006 সালের দিকে তিনি প্যারাডাইম গার্দিওলা নামে একটি ভ্লগ লেখা শুরু করেন, যেখানে তিনি কোচ পেপ গার্দিওলার ফুটবল কৌশল নিয়ে নিখুঁত বিশ্লেষণ করতেন, এবং এতই নিখুঁত বিশ্লেষণ করতেন যে গার্দিওলা স্বয়ং তার ভক্ত হয়ে গিয়েছিলেন, এবং আর্জেন্টিনাতে যখন তিনি এসেছিলেন তখন তার সঙ্গে দেখাও করেছিলেন, এবং এই শিক্ষকের মেধার ব্যাপারে তিনি অনেক বেশি মাত্রায় ইমপ্রেসড হয়েছিলেন। পরবর্তী সময়ে বিখ্যাত কোচ মার্সেলো বিয়েলসা তাকে চিলি দলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেন, যদিও এর মধ্যে কিন্তু গার্দিওলা তাকে ম্যানচেস্টার সিটির অ্যানালিস্ট হওয়ার জন্য অফার দিয়েছিলেন, সেই অফারটা তিনি নেন নাই, কারণ তার স্বপ্ন ছিল আর্জেন্টিনা দলের হয়ে কাজ করবেন। 2019 সালে যখন লিওনেল স্কালোনি যোগ দেন, তখনই এই ভদ্রলোককে মাতিয়াস মান্নাকে আর্জেন্টিনা টিমের অ্যানালিস্ট হিসেবে নিযুক্ত করেন। দেখেন, এই জায়গাটায় এটা কোনো প্রভাব বিস্তার করে নাই যে মাতিয়াস মান্না কি লেভেলে ফুটবল খেলেছেন, তিনি ফুটবল খেলেছেন কিনা। তিনি একটা ব্লগ লেখক ছিলেন, যে ব্লগে অ্যানালাইসিস করতেন, সেই জায়গা থেকে ন্যাশনাল টিমে স্কালোনি তাকে নিয়েছে। এই কারণেই তারা আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, তারা এই ফরম্যাট ভাঙতে পারে, বা তারা এইভাবে চিন্তা করতে পারে। সত্যি একটা কথা বলি, এই মাতিয়াস মান্না সাহেব যদি বাংলাদেশে জন্মাতেন, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতেন, তারা নিয়ে হিংসা করা শুরু হতো, পত্রপত্রিকায় তাকে নিয়ে লেখা শুরু হতো, এবং তাকে দমিয়ে রাখার জন্য যত ধরনের কার্যক্রম করা দরকার সকল ধরনের কার্যক্রমই আসলে করা হতো। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা হতো কি হতো না সেটা জানি না, বাট মাতিয়াস মান্নার আর্জেন্টিনা টিমের হয়ে কাজ করা হতো না, কারণ যেহেতু কেউ একজন যখন একটু সমাদৃত হয়ে যান কিংবা প্রমিনেন্ট হয়ে যান, বা তাকে যখন মানুষ একটু পছন্দ করা শুরু করে, একটা পক্ষ না, আমাদের বাংলাদেশের 99% পক্ষই থাকে আসলে তাকে দমানোর জন্য। এবং দিস ইজ ওয়াই আমরা বাংলাদেশ, আসলে মানুষ চাঁদে চলে গেছে পৃথিবীতে, আমরা বাংলাদেশ, আমরা বলি ও কোন লেভেলে খেলেছে, ও কি করেছে। এনিওয়ে, সে ব্যাপারে আমি না আসি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তবে একটা মজার বিষয় বলে, আসলে মাতিয়াস মান্নার ম্যাজিকটা আসলে কোন জায়গাটাতে। মাতিয়াস মান্নার যে ম্যাজিকটা, তিনি আসলে এক ধরনের ফুটবল সিমুলেশন সফটওয়্যার আবিষ্কার করেছেন, যে সফটওয়্যারটা মূলত ফিফা গেমের মতো কাজ করে। এই সিমুলেশন সফটওয়্যারটার নাম হচ্ছে স্যান্ডবল। এই স্যান্ডবলটা আসলে মূলত কিভাবে কাজ করে সেটা একটু বলে দিচ্ছি। নর্মালি ম্যাচের আগে বোর্ডে, চকে কিংবা মার্কার দিয়ে যখন অ্যানালিস্টরা জটিল কৌশল বোঝান, ফুটবলাররা 5 থেকে 6 মিনিটের মধ্যেই মনোযোগটা হারিয়ে ফেলে। তাই মান্না সাহেব এরকম একটা স্যান্ডবল নামে একটা গেম তৈরি করেছেন, যেটা হুবহু ফিফা গেমের মতো কাজ করে, কিন্তু মাঠের বাস্তব ট্যাকটিক্স অনুযায়ী কাজ করে। খেলোয়াড়রা জয়স্টিক হাতে নিয়েই গেম খেলার ছলেই পুরোপুরি বুঝে যান যে মাঠে কোন পজিশনে কাকে পাস দিতে হবে, মেসিকে কিভাবে ডিফেন্ডার থেকে ফাঁকা জায়গায় বল যোগান দিতে হবে। জটিল গাণিতিক এবং মনস্তাত্ত্বিক ডেটাকে ভিডিও গেমের মতো করে সহজ করে তোলাটাই আসলে এই স্যান্ডবল প্রযুক্তির বৈশিষ্ট্যের জায়গাটা, এবং এইভাবেই আসলে তিনি কাজ করে থাকেন, তাকে সেই কাজের সুযোগটা দেওয়া হয়েছে। সত্যি একটা কথা বলি, আমাদের বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের যিনি অ্যানালিস্ট আছেন, নাসিফ ইসলাম, বুয়েট গ্র্যাজুয়েট, হি ইজ টু গুড, হি ইজ ট্রিমেন্ডাস।
একদম সত্যি কথা বলতে লো প্রোফাইল মেনটেন করেন দেখেই সামাজিক জীবনে এখন পর্যন্ত তার পিছে মানুষ লাগে নাই। আরও একটা জিনিস, তিনি খুব লাকি, কারণটা হচ্ছে ফুটবল নিয়ে কাজ করেন, তো ক্রিকেট নিয়ে যদি কাজ করতেন আল্লাহ দিলে আমার মনে হয় যে আলটিমেটলি হয়তোবা 1 বছরের মাথায় মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন। বাট নাসিফ হি ইজ ডুইং ট্রিমেন্ডাস জব। আমরা কিন্তু এই ব্যাপারগুলো খুব বেশি জানি না, নাসিফকে আমরা ওইভাবে কখনো প্রমোট করি না। আমার মনে হয় যে আল্লাহ নজর জানি কারো না লাগে, কাজ করতেছে, কাজ করুক নাসিফ, মানে এটা আমাদের জন্য একটা অত্যন্ত গর্বের জায়গা। ক্রিকেট বোর্ডেও যদি অ্যানালিস্ট বলি তাহলে অনেক নিয়োগই আছে, খুব সম্ভবত অনেক নিয়োগী রুয়েট গ্র্যাজুয়েট, দেন লিওন ভাই আছে, শাওন ভাই আছে, তারা কাজ করছেন, লো প্রোফাইল মেনটেন করছেন। লো প্রোফাইলে মেনটেন করুক ভাই। আমার মনে হয় যে ওই সোশ্যাল মিডিয়াতেও যদি তার একটু যদি ফেমাস হওয়া শুরু করে, তখন যেটা দেখা যাবে যে আসলে বাংলাদেশে কাজ করতে পারবে না। বাংলাদেশটাই আসলে এরকম। আমাদের দেশেও সত্যি কথা বলতে অনেকেই কাজ করছেন অ্যানালিস্ট হিসেবে, অনেকে অ্যানালিস্ট হিসেবে কাজ করার স্বপ্ন দেখছেন। কাজের জায়গাটা খুবই লিমিটেড, কাজের জায়গাটা খুবই স্বল্প, খুবই লিমিটেড। তারপরেও যারা কাজ করছেন তাদের সবার প্রতি আসলে শুভকামনার জায়গাটা থাকবে এবং তারা তাদের জায়গাটা থেকে কাজ করছেন, যে কারণে কিন্তু আমাদের এই গেমগুলো পেছন দিক থেকে অনেক বেশি মাত্রায় উন্নত হচ্ছে। আজকে বাংলাদেশ টিম যখন পারফর্ম করছে, আল্লাহর রহমতে সামনে আরও ভালো করবে, পেছনে কিন্তু আমাদের নাসিফের অবদানের জায়গাটাও থাকবে। সো কারো নজর জানি না লাগে, অন্তত এইটুকু দোয়া করতে চাই, এইটুকু প্রত্যাশা করতে চাই। মাতিয়াস মান্না ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা প্রফেশনকে আসলে এইভাবেই ভ্যালু করা হয়। আমাদের বাংলাদেশেই মানে প্রবলেমের জায়গাটা এইখানে যে আমরা আসলে প্রফেশনে বুঝি না। ম্যাথস পিপল তো জানেই না যে ক্রীড়ার বিজ্ঞান হয়, স্পোর্টস সায়েন্টিস্ট হয়। ওয়ার্ল্ড ওয়াইড পুরো গেম চেঞ্জার আসলে স্পোর্টস সায়েন্টিস্টরা, স্পোর্টস বায়োমেকানিক্স এক্সপার্টরা, স্পোর্টস ফিজিওলজি এক্সপার্টরা, এগুলো আমরা কোনো কিছু জানিই না। সিম্পল একটা কথা বলি, খেয়াল করে দেখবেন এই বিশ্বকাপে অনেক বেশি বয়সী ফুটবলাররা পারফর্ম করে যাচ্ছেন। আপনি মেসি বলেন, রোনাল্ডো বলেন, লুকা মদ্রিচ বলেন, ভজিনিয়া বলেন, কেন জানেন? কারণ স্পোর্টস সায়েন্স, স্পোর্টস নিউট্রিশন, এগুলো স্পোর্টস বায়োমেকানিক্স ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়েছে, যে কারণে অনেক বেশি বয়সী প্লেয়াররা অনেক বয়স পর্যন্ত খেলতে পারেন, কারণ এগুলো অনেক উন্নত হয়েছে। আমরা ভাই 50 বছর পিছিয়ে আছি, আর এই 50 বছর পিছিয়ে থাকার পেছনে কারণটা হচ্ছে, সবচাইতে বড় কারণটা হচ্ছে পেছন দিক দিয়ে টেনে ধরে রাখার জায়গাটা। ওইটাতে আমরা ওস্তাদ, আমরা চ্যাম্পিয়ন। জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ফুটবল ফেডারেশনেরও পরে মানে ফুটবল ফেডারেশন স্থাপিত হয়েছে কেপ ভার্দের, তারা আজকে আর্জেন্টিনারে গোল দিয়ে কাঁপায়া দেয়, আর আমাদের রে ভাই মার্টিনেজরা চিনি, এটাই আমরা উই আর প্রাউড। ওইটাই আমাদের লেভেল আসলে সত্যি কথা বলতে। উই ফিল প্রাউড যে আমাদেরকে এমি মার্টিনেজ চেনে আর কি। আমরা ফ্যান হিসেবে নাম্বার 1, কিন্তু আমরা ওই জায়গাটায় মানে দুনিয়াটা যে জায়গায় চলে গেছে, ওই এত বড় স্বপ্ন আমরা দেখি না। আমরা বাঙালি, যে আমরা বাঙালি, আমরা মিডিওকারই থাকবো, ওইটাই থাকতে চাই। মানে আমাদের এখানের ব্যাপারটা হচ্ছে, কেউ যদি আসলে একটু বেটার কিছু করতে চায়, তুই হচ্ছিস বাঙালি, তুই হবে আমাদের মতো মিডিওকার, তুই বেটার কিছু করবি কেন? আমাদের দেশটা আসলে এরকমই। সো যারাই কাজ করছে ভাই, নজরদানি না লাগে। থ্যাংক ইউ সো মাচ।